একজন বিকানেরের সাংসদ, তার নিজের নামই পাপ্পু যাদব, আর একজনকে দেশবাসীর অনেকটা অংশ আদর করে পাপ্পু বলে ডাকে। এই ডবল পাপ্পুর তামাশা আজকে দিল্লি রাজধানীর বুকে সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এবার সেইটা দেখতে পেলেন খানিকটা, যে সেখানে কি কি হলো। অনেকেই সেটা বুঝে উঠতে পারছে না যে কেন, কি বৃত্তান্ত, সেটা করবার কারণটাই বা কি। বিষয় হচ্ছে এই যে অভিনয়টা মঞ্চস্থ করলেন তারা, বা বলা যায় যে এক প্রকার পথনাটিকা মতো করলেন, যেখানে গেরুয়া বসন পরে একজন পূজারী বা বলা যায় একজন সাধু, এই ধরনের যে হিন্দুদের যে গেরুয়া বসন পরবার রীতি আছে, সেইটাকে অনুসরণ করে পাপ্পু যাদব অভিনয় করলেন একজন পূজারীর ভূমিকায়। আর রাহুল গান্ধী সেখানে গেলেন কি করতে, যেন ওই প্রণামী বাক্স যেরকম থাকে বিভিন্ন মন্দিরে বা উপাসনা স্থলে, সেখানে গিয়ে প্রণামী দান করতে গেলেন। এখন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চাইলেন রাম মন্দির বিতর্ক, রাম মন্দির অনুদান বিতর্ক বলা ভালো। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে এই মানুষটি, যে মানুষটি এখনো পর্যন্ত সংসদীয় রাজনীতিতে নিজের, অনেকেই বলেন যে ঠিকমতো এখনো ম্যাচিউরিটি পেয়ে ওঠেননি, কি করতে হবে কখন করতে হবে নিজেই ঠিক করে উঠতে পারেন না, আর যখন কিছুই ঠিক করে উঠতে পারেন না তখন তিনি বিদেশে বেড়াতে চলে যান। এখন তার বিভিন্ন রকমের মন্তব্য নিয়ে রসিকতা, মিম, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অনেক সময়ই ভাইরাল হয়ে থাকে। আর একদম সদ্য যেটি নিয়ে সারা দেশের রাজনীতি হাসি ঠাট্টা করছে, সেটা হচ্ছে সদ্য এই আপনাদের যেটা বলা ভালো যে সোনাম ওয়াংচুক, তার যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি পাত্তা পাচ্ছিলেন না। তিনি প্রথমত সেই সিনেমার প্রথম অংশে প্রবেশ করতে পারেননি। তার পরবর্তীতে অভিজিৎ দীপকে বা সৌরভ দাস, এদের যে সমস্ত আন্দোলন, বা বলা ভালো যে আমরা কোট আনকোট একটু রসিকতার ছলেই যেটা বলছি যে ককরোচ জনতা পার্টি, যেটাকে আমরা বলি যে আরশোলা, তাদের উড়ে বেড়ানো ইত্যাদি উৎপাত, সেই সমস্তর মধ্যে তিনি ভাবলেন যে একটু আমি কোথায় ভ্যালিড হব, এটা তো আমার ইস্যু হতে পারত, নিট পেপার লিক, এটা তো আমার ইস্যু হতে পারতো, আমাদের কংগ্রেসের ইস্যু হতে পারতো। কিন্তু এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, অভিজিৎ দীপকে একজন নেতৃত্ব হিসেবে উঠে আসার মতো অবস্থা তৈরি হয়েছে। আর ওদিক থেকে কেজরিওয়াল, সেটা তো আপনাদেরকে বলেইছিলাম, সেখানেও এক বড় বিপত্তি। তিনি ভাবছেন যে তাই তো, এই অভিজিৎ দীপকে, এটা তো আমারও ইস্যু হতে পারতো, তাহলে আমি কেন হতে পারলাম না। একের পর এক সেই মঞ্চে প্রবেশ, প্রথমে কেজরিওয়াল, তৎপরবর্তীতে এই রাহুল গান্ধী। এখন সেই নিট পেপার লিকের যে পুরো ঘটনা বলি, সে তো আপনারা মানুষের ভাষার পর্দায় বিভিন্ন এপিসোডে বারবার করে আপনাদেরকে দেখেছেন। তার যে ভাষণ, পার্লামেন্ট যখন শুরু হল, পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে যখন পেপার লিকের বিরুদ্ধে যে বিল, সেই বিলটা নিয়ে বিতর্ক শুরু হলো, গোটা ভাষণটার মধ্যে শিক্ষা সংস্কার, নিটের পেপার লিক, এই সমস্ত বিষয়গুলো খুঁজেই পাওয়া গেল। বরঞ্চ তার বদলে যেটা পাওয়া গেল, এমন ধারণা, যেটা যে তিনি এতদিন যে মানে একটা সাংসদ, সেটা নিয়েই সন্দেহ জেগে যায়। তিনি এটাও বলে দিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন। এখন সেটা নিয়ে হই রই লেগে গেল, এবং পরবর্তীকালে তাকে তার ভাষণ ওখানেই সমাপ্ত করতে হলো। এবার এই যে সদ্য নাটকটা দেখলেন, এটার রেশ কোন দিকে যেতে চলেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এর আগে এই রাহুল গান্ধী চৌকিদার চোর হ্যায় এটা বলেছিলেন, আর এই চৌকিদার চোর হ্যায় বলে সেই জল আদালত পর্যন্ত গড়িয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, এবং পরবর্তীকালে আদালতে দাঁড়িয়েই তাকে ক্ষমা চাইতে হয়েছিল।
এরকম ক্ষমা এই মোদি টাইটেল নিয়েও তিনি উপহাস করেছিলেন বা বক্তব্য রেখেছিলেন, যেটার জন্যেও তাকে ক্ষমা চাইতে হয়েছিল। আর আজকে তিনি যেটা করে ফেললেন সেটাকে অনেকে বলছেন যে পলিটিক্যাল ব্লান্ডার। তার কারণ সদ্য সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, এটা আমরা সকলেই জানি। আর যেখানে নিট পেপার লিকের যে আন্দোলনটা, সেই আন্দোলনটার থেকে প্রায় তার কোনো জায়গাটা না পেয়ে সেইভাবে তিনি হাইলাইটেড হতে পারলেন না। এইটা না পেরে তিনি যখন ভাবলেন যে ঠিক আছে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে যাই, এটা যখন করলেন, এবং তার পাল্টা আবার যখন কেজরিওয়াল বললেন যে না, উনি যদি একা বসতে পারেন বা এরকম আচমকা বসে পড়তে পারেন, তাহলে কেজরিওয়াল কি ভাবছেন, না আমি তাহলে 100-200 লোক নিয়ে গিয়ে সেখানে ধর্ণা দেব। এই রকম যখন রেশারেশির একটা পর্যায়ে চলছে, কে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তার মাঝখানে কিন্তু এসে যাচ্ছে এই পার্লামেন্টের এই সোমবার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ, যে সপ্তাহে আসতে চলেছে FCRA বিল, বহু প্রতীক্ষিত ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যামেন্ডমেন্ট বা রেগুলেশন অ্যামেন্ডমেন্ট। এই বিল, বারবার করে বলছি, এটাকে আমি ঠাট্টা করে বলি ফ্যাকড়া, FCRA বা বিপত্তি। এই বিপত্তি হচ্ছে তাদের যারা এই ফরেন ফান্ডিংটা নিয়ে এতদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে ফুলে ফেঁপে উঠেছে, এবং এই 80টা বছর ধরে দেশের স্বাধীনতার পর থেকে এই ফরেন ফান্ডিং নিয়ে দেশের মধ্যে খ্রিস্টান মিশনারিজকে দিয়ে ধর্মান্তরকরণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের বিদেশি কার্যকলাপ, সেই বিদেশি কার্যকলাপ পরবর্তীতে রূপান্তরিত হয়েছে দেশ বিরোধী নাশকতামূলক এমনকি বিভিন্ন রকম কার্যকলাপে। নানান ধরনের তদন্ত, নানান ধরনের বিপর্যয় আমাদের দেশে যখন যখন সেই বিপর্যয়গুলো তদন্ত হয়েছে, উঠে এসেছে বারবার করে সেই ফরেন ফান্ডিং। এখন এই সোমবার দিন থেকে তো সেই বিলগুলো এক এক করে সংসদে পেশ হতে চলেছে। আর ওদিকে রয়েছে ডিলিমিটেশন, ওদিকে রয়েছে 2023-এর যে নারী শক্তি বিল, তার 2026-এর ভার্সন, তারও একটা অ্যামেন্ডমেন্ট বলা যেতে পারে, যেটার সাথে ডিলিমিটেশন অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এখন এই সমস্ত কিছু নিয়ে দিশেহারা অবস্থা, কিন্তু এই দিশেহারা অবস্থার মধ্যে এই যে ভুল করে ফেলা, যাকে বলে বিপর্যয়ে বা বিপদে বুদ্ধিনাশ, এই বিপর্যয় বুদ্ধিনাশের ফল যেটা হলো সেটা হচ্ছে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে, এই পাপ্পু যাদবের বিরুদ্ধে FIR রুজু হলো। হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম বিশ্বাস, সেই সমস্ত কিছুকে নিয়ে ভরা সংসদ ভবনের চত্বরে এই ধরনের কাজ কি করা যায়? আর যদি যায় অথবা না যায়, সেটার ফয়সালা এবার হবে আদালতে। এখন ওনারা একটা মেন্টাল স্টেজের মধ্যে থাকেন যে ব্যাপারটা বোধহয় সেই আগের UPA 1, UPA 2, নেহেরু আমল, এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যেই সীমাবদ্ধ আছে এখনো। আর এই রাজ্যের মানুষজন যেমন ভাবে, যে এখনো কিছু কিছু মানুষজন যারা ভাবে যে এখনো বোধহয় মোটে 2 মাস হয়েছে তো এই রাজ্যে, এখনো যেন সেই তৃণমূল কংগ্রেসের আমলে, CPM আমলে, কংগ্রেস আমলে তারা বাস করছে। ব্যাপারটা যে আমূল পাল্টে গেছে। এখন হিন্দু ধর্মের দেব দেবীকে নিয়ে কুরুচিকর বিজ্ঞাপন করা যায় না, যেটা যেত UPA আমলে। বিভিন্ন রকমের প্রোডাক্টের বিজ্ঞাপনে হিন্দু ধর্মের দেব দেবী ইত্যাদিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ধরনের, হাসি ঠাট্টা ধরনের বিজ্ঞাপন করা হতো। যে কোনো রকমের এই ধরনের পথনাটিকা ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ জানানোর অস্ত্র হিসেবে কাকে বেছে নেওয়া হতো? হিন্দু ধর্মের দেব দেবী, সাধু সন্ত, মহারাজ শ্রেণীর এই সমস্ত মানুষদেরকে ঠাট্টা ইয়ার্কি শ্রেণীতে ফেলে দেওয়া হতো। এবং তার পরবর্তীতে যদি আরো গভীরে গিয়ে ভাবা হয়, যে ওই নেহেরু আমল থেকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এদেশে বাম ফ্রন্টের একটা যে বা লেফটদের যে ভূমিকা, সেই ভূমিকাকে হাতে হাত মিলিয়ে চলেছে ওই কংগ্রেস
যা আবার নিয়ন্ত্রিত হতো চীন, রাশিয়া এই সমস্ত জায়গা থেকে। দেশের সংস্কৃতিকে উজ্জীবিত করা, রাষ্ট্রবাদকে উজ্জীবিত করা, এ সমস্ত তো তাদের ডিকশনারির মধ্যেই নেই। মধ্যবর্তী পর্যায়ে এই গত লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী কি করেছিলেন? কপালে তিলক টিলক লাগিয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন যদি ভাবা হয়, বংশ পরিচয় ভাবা হয়, জাতিগত দিক থেকে সেখানেও অনেক সমালোচক প্রশ্ন চিহ্ন তোলেন যে উনি আদৌ হিন্দু তো? তার তো কারণ আছে, বংশ তালিকা খুঁজলেই তো নানান ধরনের জট পাকানো বিষয়। ওনার নিজের মাই হচ্ছেন ক্যাথলিক, ইতালিয়ান ক্যাথলিক খ্রিস্টান। তাহলে ফান্ডিং, খ্রিস্টানিটি, ওদিকে আপনার আসুন যে খ্রিস্টান ধর্মের, খ্রিস্টানিটি না, খ্রিস্টান ধর্মের যে মিশনারিজ প্রোগ্রাম, এবং তার সাথে যে এনজিওস, এই সমস্ত কিছু ঘেঁটে গিয়ে উনি এবার যেটা করলেন সেটা হলো এই, উনি নিজেকে একদম, আগে মানুষের যা ধারণা ছিল এক্ষেত্রেও তাই, কোথায় নিটের পেপার লিক আর কোথায় এই রাম মন্দির ইস্যু করে উনি নিজেকে হিন্দু বিরোধী হিসেবে আজকে আবার প্রমাণিত করে ফেললেন। এর এফেক্ট পার্লামেন্টেও যেমন দেখা যেতে পারে, এর এফেক্ট ভোটের বাক্সে তো অবশ্যই দেখা যাবে বলে সকলে মনে করছে। শুধু দর্শকবৃন্দ, আপনারা এই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন। আপনারা হাত খুলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।